আজ আমরা পড়ব নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা। কবিতাটি বিশ্লেষণের আগে আমরা কবি সম্পর্কে এসে জেনে নিই। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ১৯২৪ খ্রিস্টাব্দের ১৯শে অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জিতেন্দ্রনাথ চক্রবর্তী। দৈনিক, প্রত্যহ, মাতৃভূমি, স্বরাজ, ভারত, সত্যযুগ ইত্যাদি পত্রিকায় সাংবাদিক হিসাবে তিনি কাজ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন ১৯৫৪ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল অন্ধকার বারান্দা, কলকাতা যিশু, উলঙ্গ রাজা, কবিতার বদলে কবিতা প্রভৃতি। ছোটদের জন্য তিনি লিখেছেন সাদাবাগ, ১২ মাসের ছড়া, কলকাতা প্রভৃতি। তিনি উল্টোরথ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, আনন্দ পুরস্কারে পুরস্কৃত হন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মান জানান। এবার আমরা এই কবিতার উৎস সম্পর্কে জানব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের ৩০ সংখ্যক কবিতা হলো আমাদের পাঠ্য আবহমান কবিতাটি। আবহমান আবহমান কথাটির অর্থ হলো ক্রমাগত, চির প্রচলিত। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কবি উঠানে লাউ মাচার পাশে দাঁড়াতে বলেছেন। নাগরিক জীবনে ক্লান্ত মানুষকে গ্রামের উঠানে গিয়ে দাঁড়াতে বলেছেন। ছোট্ট একটা ফুল দুলছে। ফুল কিভাবে দুলছে? ফুল সন্ধ্যার বাতাসে দুলছে। এই ছোট ফুলটি স্নিগ্ধ জীবনের প্রতীক। ফুল ক্লান্ত অবসন্ন মানুষের জীবনের বেঁচে থাকার আশ্বাস দিয়ে জীবনকে আবার প্রাণময় করে তোলে। তাই কবি উঠানে লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। এইখানে এইখানে বলতে গ্রামের কথা কবি বুঝিয়েছেন। এই গ্রামকে ভালোবেসে কারা প্রথম বসতি গড়েছিল, কারা এই গ্রামে প্রথম এসেছিল, এই সমস্ত কথা সেই মানুষটি শস্য শ্যামল গ্রামটিকে ভালোবেসে এখানে বসতি স্থাপন করেছিল। নিবিড় অর্থাৎ গভীর অনুরাগে। অনুরাগে মানে গভীর আসক্তিতে, গভীর ভালোবাসার জন্য তারা এখানে বসতি স্থাপন করেছে। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। ঘর বাঁধা এই শব্দটির ব্যাপকতর অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। ইট, কাঠ, পাথর দিয়ে ঘর তৈরি করা নয়। এই ঘর তৈরি হয়েছে স্নেহ, মায়া, মমতা দিয়ে। এই বাংলাকে ভালোবেসে মানুষ এখানে ঘর বেঁধেছে। ফুরোয় না, আর কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এখানে কবি বলতে চেয়েছেন মানুষের বয়স বাড়লেও তার নিজের গ্রাম, জন্মভূমির প্রতি আকর্ষণ মরে যায় না। এই দেখো যে নোটে গাছ বলেছে, নোটে গাছ হলো এক রকমের তা, এই শাক মানুষে খায়। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। বাংলার সহজ সরল জীবনকে বোঝানোর জন্য কবি বলেছেন লাউ মাচার পাশে দাঁড়াতে। ছোট্ট ফুলটি সন্ধ্যার বাতাসে দুলতে দুলতে গ্রামের ফেরা মানুষটিকে হাতছানি দিয়ে যেন আহ্বান করছে, মানে হাতছানি দিয়ে যেন ডাকছে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা, ফুরোয় না সেই একগুঁয়ে তার দুরন্ত পিপাসা।
মানুষ গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যের খোঁজে। যন্ত্র সভ্যতার চাপে ক্লান্ত অবসন্ন মানুষ আবার গ্রামে ফিরে আসে। তাই অবিরাম যাওয়া আসা চলতেই থাকে। তাই কবি বলেছেন যে ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা। পল্লী বাংলার রূপ রস গন্ধের টানে পল্লী বাংলার সহজ সরল জীবন ও প্রকৃতিকে ভালোবেসে মানুষ আবার গ্রামে ফিরে আসে। একেই কবি একগুঁয়ে বলেছেন। পল্লী বাংলাকে ভালোবেসে তাকে উপভোগের পিপাসাই হলো একগুঁয়ে পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়োয় না। কবি মনে করেছেন একগুঁয়ে দুরন্ত পিপাসার্ত মানুষ সারা দিন প্রকৃতি আর গ্রামের সান্নিধ্য পাওয়ার আশাকে বাঁচিয়ে রাখে। প্রকৃতির সান্নিধ্য পাবার জন্য মানুষ আকুল হয়ে পড়ে। শহরের ক্লান্ত মানুষেরা শান্তির আশায় গ্রামে ফিরে আসে। নোটে গাছ বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা একই রকম থাকে, তার গ্রহণযোগ্যতা কিন্তু ফুরোয় না। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কবি এখানে বলতে চেয়েছেন দুঃখ যন্ত্রণার আগুনে গ্রাম বাংলার সহজ সরল মানুষগুলো পুড়তে থাকে, তাই তাদের দুঃখ বাসি হয় না, অর্থাৎ তাদের দুঃখ টাটকা থাকে। দুঃখ যন্ত্রণা অব্যাহত থাকলেও প্রকৃতির স্নিগ্ধতার কোনো ভাবেই সেখানে বিঘ্নিত হয় না, মানে সেখানে প্রকৃতির স্নিগ্ধতা কিন্তু কমে না। জীবনের এই সহজ প্রবাহ ও প্রকৃতির সৌন্দর্যের কথা বোঝাতে গিয়ে কবি বলেছেন হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। গ্রাম বাংলার বাগান থেকে কুন্দ ফুলের হাসি হারিয়ে যায় না। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সন্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়োয় না। পল্লী বাংলার বুকে সন্ধ্যার ছায়া নামলে পরে সন্ধ্যাকালীন যে নদীর হাওয়া, সেই হাওয়া ছুটে আসে। জীবনের পুরানো সমৃদ্ধি বিগত হয়ে যায়, কিন্তু গ্রাম জীবন তবুও টিকে থাকে। একেই কবি বলেছেন নোটে গাছটি বুড়ি ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। মানুষ প্রকৃতিকে ভালো বেশে বসতি গড়ে তুলেছে। এই জন্যই এখানে কবি বলেছেন এখনো বলতে কবি এই গ্রাম্য জীবন ও গ্রাম্য প্রকৃতির সেই চিরকালীনতাকেই বুঝিয়েছেন। এবার আমরা এই কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে সেটা দেখব। নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নামকরণের মধ্য দিয়েই পাঠক বিষয়বস্তু সম্পর্কে একটি ধারণা পেতে পারে। নামকরণ কখনো বিষয়কেন্দ্রিক, কখনো চরিত্রকেন্দ্রিক, আবার কখনো ব্যঞ্জনাধর্মীয় হতে পারে। আবহমান শব্দটির অর্থ চিরপ্রচলিত, দীর্ঘদিন ধরে একইভাবে চলে আসা যে কোনো কিছুকেই আবহমান বলা হয়। এই কবিতায় গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্টে ভরা অথচ অনাবিল প্রকৃতি লালিত জীবনের একটি নিখুঁত ছবি কবি ফুটিয়ে তুলেছেন। শস্য শ্যামলা প্রকৃতিকে ভালোবেসে মানুষ বসতি স্থাপন করেছে। নাগরিক জীবনের ক্লান্তি থেকে রেহাই পেতে মানুষ প্রকৃতিকে ভালোবেসে লাউমাচার পাশে দাঁড়াতে চায়। তাই কবি মানুষকে লাউমাচার পাশে এসে দাঁড়াতে বলেছেন। ঘাসের গন্ধ মেখে আর সারা রাত তারার স্বপ্ন এঁকে রেখে প্রকৃতির সঙ্গে মানুষ একাত্ম হয়েছে। যুগ যুগ ধরে বয়ে চলা বাংলার গ্রাম জীবন তার প্রকৃতির কাছে
মানুষ ঋণী। তাই ব্যঞ্জনাধর্মী এই নাম আবহমান যথার্থ হয়েছে বলা যায়।